ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ আমরা ডেয়ার এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ডেয়ারকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় এবং সেমি মডাল রূপেও ডেয়ার এর ব্যবহার আছে। আজকে ডেয়ার এর ব্যবহারে আমরা যে পয়েন্টগুলো পাবো সেগুলো হচ্ছে ডেয়ার। এই ডেয়ার মূল ভার্ব হিসাবে এবং সেমি মডাল দুভাবেই ব্যবহার হয়। ডেয়ার্ড, হাউ ডেয়ার এবং ডেয়ারসে। চলো মূল আলোচনায় এসে এই সমস্ত বিষয়গুলোকে ভালো করে জেনে নিই। ডেয়ারের ব্যবহার মূল ভার্ব এবং সেমি মডাল রূপে। পয়েন্ট 1, সাহস করা, হিম্মত করা অর্থে মূল ভার্ব রূপে ডেয়ারের ব্যবহার হয়। এক্ষেত্রে ডেয়ার, ডেয়ার্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে আমরা ডেয়ার্স ব্যবহার করি এবং পাস্টে ডেয়ার্ড রূপে ব্যবহার হয়। অর্থাৎ ডেয়ারের এই তিনটেই ভার্ব রূপে ব্যবহার হচ্ছে। কন্টিনিউয়াস ফর্মের জন্য আইএনজি যোগ হয় না, এটা অবশ্যই মনে রাখবে। ডেয়ারের সাথে কোনো কন্টিনিউয়াস ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াসের জন্য তোমরা আইএনজি কখনোই যোগ করবে না। কিন্তু মনে রাখবে প্রেজেন্ট পার্টিসিপল এক জাতীয় অ্যাডজেক্টিভ, ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে এই অ্যাডজেক্টিভ গঠনে আইএনজি যোগ হয়। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল রূপে তুমি আইএনজি যোগ করতে পারো ডেয়ারের শেষে, যেমন ডেয়ারিং ম্যান, কোনো সাহসী মানুষ, ডেয়ারিং ইভেন্ট, কোনো সাহসী ঘটনা, এমন। আর এই ডেয়ার দিয়ে তোমরা ডেয়ারকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করে যখন তোমরা কোনো বাক্য রচনা করবে, সেই বাক্যগুলো যদি নেগেটিভ করতে হয় তবে তোমরা ডু নট, ডাজ নট, ডিড নটের ব্যবহার করবে এবং সেটা যদি পাস্টে থাকে তবে ডিড ব্যবহার কর, ডেয়ারটাকে আবার ডেয়ার হয়ে যাবে, ডিটা থাকবে না। তো তোমরা বুঝতে পারলে যে ডেয়ারের ব্যবহার আমরা মূল ভার্ব রূপে করতে পারি। এবার দেখো গঠনটা কিভাবে করা হয়। কর্তা অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট থাকবে তার সাহস আছে, সে কোনো সাহসী কাজ করতে চলেছে বা তার স্পর্ধা দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এই গঠনটা ফলো করব। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর ডেয়ার এই শব্দটা বসাবো, এখানে এটা মূল ভার্ব, তারপর টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব 1 কথার অর্থ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং তারপর যদি অন্যান্য অংশ থাকে তো সেগুলো আমাদের বসাতে হবে। আমি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করছি। আমি তাকে আদেশ করার সাহস করি, বা তাকে আদেশ করার সাহস আমার আছে, এই অর্থ প্রকাশ করার জন্য আই ডেয়ার টু অর্ডার হিম, আই ডেয়ার টু অর্ডার হিম এই কথাটাকে তুমি বলবে। তাকে আদেশ করার সাহস আমার আছে বা তাকে আমি আদেশ করতে সাহস করি। তো এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করো তবে তোমরা ডু নটের ব্যবহার করবে। এই যে নেগেটিভ, আই ডোন্ট ডেয়ার টু অর্ডার হিম, আমি তাকে আদেশ করার সাহস করি না, তাকে আদেশ করার সাহস আমার নেই। যদি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটো একসাথে করো তবে এরকমভাবে করবে, ডোন্ট দিয়ে বাক্যটাকে শুরু করবে। তাকে আদেশ করার সাহস কি আমার আছে, তাকে আদেশ করার সাহস কি আমার নেই, ডোন্ট আই ডেয়ার টু অর্ডার হিম। তো বুঝতে পারলে এইভাবে। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, সে আমাকে বলার সাহস করে না। এখানে সে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে এটা, তো অর্থাৎ আমাদের এস এর ব্যবহার করতে হবে। সে আমাকে বলার সাহস করে না, সাথে নেগেটিভ আছে, হি ডাজন্ট ডেয়ার টু টেল মি, হি ডাজন্ট ডেয়ার টু টেল মি। যদি এটাকে অ্যাফার্মেটিভ করো, অ্যাফার্মেটিভ কথার অর্থ হচ্ছে হাঁ বোধক, হি ডেয়ার্স টু টেল মি, সে আমাকে বলার সাহস রাখে, সে আমাকে বলার সাহস করে। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করতে হলে এবার তুমি ডাজটাকে সাবজেক্টের পূর্বে বসাবে। ডাজ হি ডেয়ার টু টেল মি, তার কি ক্ষমতা আছে আমাকে বলার, তার কি সাহস আছে আমাকে বলার, সে কি স্পর্ধা করতে পারে আমাকে বলার। এই সেন্সটা ক্লিয়ার করার জন্য তুমি ডাজ হি ডেয়ার টু টেল মি। এবার আমরা 3 নম্বর এক্সাম্পলে আসছি। সে তোমার ব্যাগ খোলার সাহস করেছিল, এটা পাস্টে আছে, খেয়াল করে দেখো। সে তোমার ব্যাগ খোলার সাহস করেছিল, স্পর্ধা দেখিয়েছিল। তো কি লিখবে? হি ডেয়ার্ড টু ওপেন ইউর ব্যাগ, হি ডেয়ার্ড টু ওপেন ইউর ব্যাগ। আর যদি এটাকে নেগেটিভ করো তবে ডিড নটের ব্যবহার করবে, কারণ এখানে ইডি আছে। সে তোমার ব্যাগ খোলার সাহস করেনি, হি ডিডন্ট ডেয়ার, হি ডিডন্ট বা হি ডিড নট ডেয়ার টু ওপেন ইউর ব্যাগ। তো এটাকে যদি ইন্টারোগেটিভ করো, এখানে ইন্টারোগেটিভের সেন্টেন্সটা দেওয়া আছে। সে কি তোমার ব্যাগ খোলার সাহস করেছিল, ডিড হি ডেয়ার টু ওপেন ইউর ব্যাগ। তো বুঝতে পারছো বাক্যের কনস্ট্রাকশনগুলো। আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখছি। আমরা 3 নম্বর এক্সাম্পল পর্যন্ত দেখলাম, এবার আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখছি। তোমার কি তাকে চর মারার সাহস আছে। এখানে যেহেতু সাহস, স্পর্ধা এসব নিয়ে কথা হচ্ছে, তাই চর মারার এই উদাহরণটা দিয়ে দিলাম এখানে। তোমার কি তাকে চর মারার সাহস আছে, ডু ইউ ডেয়ার
টু স্ল্যাপ হিম, নেগেটিভ, তোমার তাকে চড় মারার সাহস নেই, ইউ ডোন্ট ডেয়ার, ইউ ডোন্ট ডেয়ার টু স্ল্যাপ হিম, তোমার তাকে চড় মারার স্পর্ধা নেই, ইউ ডোন্ট ডেয়ার টু স্ল্যাপ হিম। যদি এটাকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে করো, তোমার কি তাকে চড় মারার সাহস নেই, তোমার কি তাকে চড় মারার স্পর্ধা নেই, ডোন্ট ইউ ডেয়ার টু স্ল্যাপ হিম, ডোন্ট ইউ ডেয়ার টু স্ল্যাপ হিম। সেন্টেন্সগুলো ভালো করে শুনবে এবং মনে রাখবে। 5 নম্বর এক্সাম্পল, তোমার কি ওই সাহসী মানুষটিকে হারাবার স্পর্ধা আছে? এতক্ষণ সাহস বলছিলাম, এবার স্পর্ধা লিখলাম, একই অর্থ। ডু ইউ ডেয়ার টু বিট দ্যাট ডেয়ারিং ম্যান? এবার দেখো, সাহসী বলতে আমি ব্রেভ না বলে এখানে ডেয়ারিং দিলাম, যাতে ডেয়ারের সাথে আইএনজি ব্যবহার করে যে অ্যাডজেক্টিভ তৈরি হয়, যাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে, সেটা দেখানোর জন্য। এখানে ডেয়ারিং ম্যান, সাহসী মানুষ, এইভাবেই একমাত্র আইএনজি তুমি ব্যবহার করতে পারো এটাকে অ্যাডজেক্টিভ তৈরি করার জন্য, পার্টিসিপল অ্যাডজেক্টিভ তৈরি করার জন্য। অন্য সময় কন্টিনিউয়াস ফর্মের জন্য তুমি কোনো সময় এর সাথে আইএনজি ব্যবহার করবে না। তো তোমার কি ওই সাহসী মানুষটিকে হারাবার স্পর্ধা আছে? দেখলে, ডু ইউ ডেয়ার টু বিট দ্যাট ডেয়ারিং ম্যান, দ্যাট ব্রেভ ম্যান? না, আমার ওই সাহসী মানুষটিকে হারাবার স্পর্ধা নেই। নো, আই ডোন্ট ডেয়ার টু বিট দ্যাট ডেয়ারিং ম্যান, টু বিট দ্যাট ব্রেভ ম্যান। হ্যাঁ, ওই মানুষটিকে হারাবার সাহস আমার আছে। ইয়েস, আই ডেয়ার টু বিট দ্যাট ডেয়ারিং ম্যান। তোমার কি বাক্সটি খোলার স্পর্ধা আছে? ডু ইউ ডেয়ার টু ওপেন দ্য বক্স? না, বাক্সটি খোলার স্পর্ধা আমার নেই। নো, আই ডোন্ট ডেয়ার টু ওপেন দ্য বক্স। এই যে এই ডেয়ার সাবজেক্ট, অর্থাৎ বাক্যের কর্তার কোনো সাহস আছে কি না, কোনো স্পর্ধা আছে কি না, সেটা জানানোর জন্য তোমরা মূল ভার্ব হিসাবে এইভাবে ডেয়ারের ব্যবহার করবে। নেগেটিভ করতে গেলে তোমরা ডু নট, ডাজ নট, ডিড নটের ব্যবহার করবে। ইন্টারোগেটিভ করতে হলে ডু, ডাজ, ডিড সাবজেক্টের পূর্বে বসাবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হলে ডু নট বা ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, এটা হচ্ছে সাবজেক্টের পূর্বে বসাবে। এইভাবে এই কনস্ট্রাকশনগুলো করবে। এবার আসছি আমরা 2 নম্বর পয়েন্টে, যে এখানটায় আমরা একটা ভিন্ন পার্ট দেখব। পয়েন্ট 2তে আসছি। এক্ষেত্রে দেখো, কর্তাকে ইংরেজিতে সাবজেক্ট বলে। সাবজেক্ট ছাড়া অন্য কারো বলতে আমি অবজেক্টকে বুঝিয়েছি। যে সাবজেক্ট থাকে সে যাকে বলে বা সে যার উদ্দেশ্যে কাজ করে সেটাকে অবজেক্ট বলে। সে অন্য কারো সাহস বা স্পর্ধা আছে কিনা বা চ্যালেঞ্জ জানাতে, প্রতিস্পর্ধায় আহ্বান জানাতে ডেয়ারের ব্যবহার হয়। অর্থাৎ এখানে বুঝতে হবে যে এখানে সাবজেক্টের সাহসের কথা বলা হয়নি, কর্তার সাহসের কথা বলা হয়নি। এখানে যে অবজেক্ট, কর্তা যাকে বলছে তার সাহস আছে কিনা, হ্যাঁ, তার স্পর্ধা আছে কিনা, সেটা দেখার জন্য এই কনস্ট্রাকশনটা, এই গঠনগুলো তোমরা দেখবে। যে গঠনগুলো তোমরা দেখবে সেটা হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর ডেয়ার বসাবে, তারপর অবজেক্ট, অর্থাৎ যার সাহস বা স্পর্ধার কথা তুমি বলবে তাকে বসাবে। এবং সেক্ষেত্রে তুমি ইউ পেতে পারো, হিম পেতে পারো, হার পেতে পারো, দেম পেতে পারো। এবং তারপর একটা টু বসাবে এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মে যে ভার্ব 1 লেখা আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অন্যান্য অংশ তুমি বসিয়ে দেবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় কনস্ট্রাকশন। বাংলাটা বললেই তুমি বুঝতে পারবে। এখানে বাংলা বাক্যগুলো একদম সঠিকভাবে ইংরেজি বাক্যের অনুবাদ নয়। এখানে তোমরা সেন্সটাকে ধরার চেষ্টা করবে যে বাংলা বাক্যের মাধ্যমে কি বলার চেষ্টা করা হচ্ছে। এক্সাম্পল 1, আমি তোকে চ্যালেঞ্জ জানাই, সাহস থাকলে এখানে এসে দেখা, বা সাহস থাকলে এখানে আয়। বাক্যের সেন্সটা দেখো, আমি তোকে চ্যালেঞ্জ জানাই, সাহস থাকলে এখানে এসে দেখা। তো এখানে সাহসটা আমার না, তোমার। মানে আমি যাকে চ্যালেঞ্জ দেখাচ্ছি, বা আমি যাকে বলছি, অবজেক্ট যে, তার যদি সাহস থাকে। তো আই ডেয়ার ইউ টু কাম হিয়ার। সেন্টেন্সটা খুবই সিম্পল। তোমরা কিন্তু বাংলাটা দেখে একটু ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তোমাদের, কিন্তু ইংরেজি সেন্টেন্স যেটা, সেটা পেলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা খুবই সহজ। আই ডেয়ার ইউ টু কাম হিয়ার, মানে আমি তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে স্পর্ধা থাকলে এখানে আসো। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, সে আমাকে চ্যালেঞ্জ জানিয়েছিল তোকে আদেশ দিতে। অর্থাৎ সে আমাকে বলেছিল যে আমার যদি ক্ষমতা থাকে, আমার যদি স্পর্ধা থাকে, তবে আমি তোমাকে যেন অর্ডার করি, আদেশ করি। তো এখানে যে বক্তা সে হচ্ছে সে, আর এখানে যে অবজেক্ট সে হচ্ছে আমি। শি ডেয়ার্ড মি, পাস্টে আছে, জানিয়েছিল। দেখো এখানে ডেয়ার্ড এর ব্যবহার হলো। শি ডেয়ার্ড মি টু অর্ডার ইউ, সে আমাকে এই চ্যালেঞ্জ জানিয়েছিল যে আমার যদি ক্ষমতা থাকে তো আমি তোমাকে আদেশ দিয়ে দেখাই। তো শি ডেয়ার্ড মি টু অর্ডার ইউ। আমরা এখানে পাস্ট পেয়ে গেলাম, এখানে ডেয়ার্ড। 3 নাম্বার, তোর সাহস থাকলেও ওই পুলিশটাকে বল।
এখানে কিন্তু আমি বলছি তোমাকে, তোমার যদি সাহস থাকে, আমার সাহসের কথা বলা হচ্ছে না, তোমার সাহস থাকলে পুলিশটাকে বল, আই ডেয়ার ইউ টু টেল দ্যাট পুলিশ। ক্ষমতা থাকলে লাভ দিন। এখানে বাক্যের প্রথম অংশটা এটা আন্ডারস্টুড রয়েছে, বুঝে নিতে হবে। আমি তাকে চ্যালেঞ্জ জানালাম ক্ষমতা থাকলে আপনি লাভ দিন। তো আই ডেয়ার ইউ টু জাম্প। তো সেন্টেন্সটা খুব সিম্পলের মধ্যেই পুরো অর্থটাকে, সেন্সটাকে ধরে নিচ্ছে। সে তোমাকে বলেছে ক্ষমতা থাকলে ইংরেজিতে বল। সে তোমাকে বলেছে ক্ষমতা থাকলে ইংরেজিতে বল তোমার যদি ক্ষমতা থাকে। হি ডিয়ার্স ইউ, এখানে বলেছে যদিও রয়েছে, এটা বলে অর্থে ক্লিয়ার। তো সেদিক দিয়ে যদি দেখি, অর্থাৎ বলে থাকলে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট বুঝতে পারবো। সে তোমাকে বলে ক্ষমতা থাকলে ইংরেজিতে বল। হি ডিয়ার্স ইউ টু স্পিক ইন ইংলিশ, পাস্টে আমরা ডিয়ার অর্থে ব্যবহার করি। তো দেখলাম এখানে আমরা অবজেক্টের ক্ষমতা নির্দেশ করতে, অবজেক্টকে কোনো বক্তা কাউকে চ্যালেঞ্জ জানাতে হলে আমরা এই সেন্টেন্সটা বলবো যে আই ডেয়ার ইউ টু গো দেয়ার। আমি বলছি তোমার ক্ষমতা থাকলে তুমি সেখানে যাও। তোমার ক্ষমতা থাকলে তুমি ছাদ থেকে লাফ দাও। আই ডেয়ার ইউ টু জাম্প ফ্রম দ্য রুফ। তো এইভাবে এই সেন্টেন্সের গঠনগুলো হবে। আমরা এবার পয়েন্ট 3-তে আসছি। পয়েন্ট 3-তে ডেয়ার মডাল ভার্ব গ্রুপে শুধু নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়, তাই ডেয়ারকে সেমি মডাল বলে। তো বাক্যের মূল যেটা অংশ, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক বাক্য, তো সেই ক্ষেত্রে আমরা মডাল রূপে ডেয়ারের ব্যবহার পাই না। এর আগে আমরা নিড নিয়ে আলোচনা করেছিলাম, নিডও ঠিক এই একই রকম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিডের মডাল রূপে ব্যবহার হয় না, শুধুমাত্র নেগেটিভ ও ইন্টারোগেটিভ করার জন্য এটার ব্যবহার হয়। তো সেই জন্যই এটাকে সেমি মডাল বলে, ফুল মডাল না। যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সমস্ত ক্ষেত্রে পাই, কিন্তু এই ডেয়ারের ব্যবহারটা শুধুমাত্র নেগেটিভ ও ইন্টারোগেটিভ। তো সেই জন্যই, এর লিমিটেশনের জন্যই এটাকে সেমি মডাল বলে, অর্থাৎ পূর্ণ মডাল এটা নয়। তো এই ডেয়ারটা এখানে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। যেহেতু ডেয়ার মডাল অক্সিলারি ভার্ব, সেই জন্য এই নেগেটিভগুলো করার জন্য ডেয়ারের পর নট বসাবো, আবার ইন্টারোগেটিভ করার জন্য ডেয়ারকেই সাবজেক্টের পূর্বে বসাবো। তো স্বাভাবিকভাবেই আমাদের ডু, ডিড, ডাজ নেগেটিভ করার জন্য এগুলোর আর প্রয়োজন পড়বে না, আর এগুলো যদি বসিয়ে ফেলে তাহলে ভুল হয়ে যাবে। তো মনে করে এক্ষেত্রে ডু, ডিড, ডাজ এগুলো বসাবে না। ডেয়ার যেহেতু এখানে মডাল, তো মডালের শেষে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস বসে না, সেটাও বসাবে না। এবং মডালের পর যেহেতু ইনফিনিটিভ হিসাবে টু বসে না, তো সেটাও বসাবে না। এতক্ষণ পর্যন্ত যেটা দেখছিলাম যে আই ডেয়ার টু গো দেয়ার, আমি সেখানে যেতে সাহস করি। তো আই ডেয়ার টু অর্ডার হিম, আমি তাকে আদেশ করার সাহস করি বা স্পর্ধা দেখাই। ডেয়ারের পর যে টু বসছিল মূল ভার্ব হিসাবে, তো এক্ষেত্রে কিন্তু তোমরা টুটা বসাবে না। আর এই আইএনজি কন্টিনিউয়াস ফর্মে ডেয়ারের সাথে যে কোনোভাবেই হোক ব্যবহার হয় না। তো এবার মডাল রূপে তোমরা এর কনস্ট্রাকশনটা দেখে নাও। প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে ডেয়ার নট বসাবে নেগেটিভ করার জন্য, যদি পাস্টে থাকে তবে ডেয়ার নট বসাবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। এটা হলো তোমাদের নেগেটিভ। আর যদি দেখো যে ইন্টারোগেটিভ রয়েছে, তো সাবজেক্টের শুরুতেই, সাবজেক্টের পূর্বেই তুমি ডিয়ারটা বসিয়ে দেবে। এই যে এখানে আছে দেখো, ডিয়ার প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য অংশ, অর্থাৎ ডিয়ারটাই এখানে সাহায্যকারী ভার্ব। তো মনে রাখবে ডু, ডিড, ডাজ, তারপর এস, টু, আইএনজি, এগুলো কিচ্ছু হবে না, দেখো এগুলো। আর মনে রাখবে যে এই ডেয়ার, এই মডাল রূপে এর ব্যবহার খুবই লিমিটেড। কিছু বইতে, পত্রিকায় এর উল্লেখ থাকে। বাস্তব প্রয়োগে মডাল হিসাবে ডেয়ারের ব্যবহার খুব কম, শুধুমাত্র হাউ ডেয়ারের ক্ষেত্রেই মডাল রূপে ব্যবহার হয়। তো দেখো এখানে গঠনগুলো, আমি সেখানে যাবার সাহস করি না। আই ডেয়ার নট গো দেয়ার, আই ডেয়ার নট টু গো দেয়ার, এমন হবে না। তো এখানে ডেয়ারের সাথে ডু নট, ডাজ নট কিছুই বসবে না, যেহেতু ডেয়ারটাই হচ্ছে অক্সিলারি, মডাল অক্সিলারি ভার্ব। আর ডেয়ার নট গো দেয়ার, যদি ডেয়ারটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করো, দেখো এই একই অর্থ প্রকাশ করবে এই বাক্যের মাধ্যমেও। এটা হচ্ছে মেইন ভার্ব, আই ডু নট ডেয়ার টু গো দেয়ার। তো এটা বললে তোমাদের চট করে বুঝতে সুবিধা হবে, কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো ভুল নেই। তোমরা এটা শিখে রাখবে যে কোথাও লেখা থাকলে পড়ে যাতে বুঝতে পারো, এবং এই দুটো বাক্যের মধ্যে যে কি গ্রামারের ব্যাখ্যা সেটা তোমরা জানতে পারো। তোমার কি তাকে বলার সাহস আছে? ডেয়ার ইউ টেল হিম? তো ডেয়ার ইউ টু টেল হিম বলবে না, টু বললেই ভুল হয়ে যাবে, কারণ এটা মডাল হিসেবে ব্যবহার হয়েছে। আর দেখো এটাকে মূল ভার্ব হিসেবে যদি ব্যবহার করো তবে কি হবে? ডু ইউ ডেয়ার টু টেল হিম? তুমি কি সাহস করো তাকে বলতে? এখানটায় ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেহেতু ডেয়ারটা এখানে মেইন ভার্ব, কিন্তু এখানে ডেয়ারটা ইউ এর আগে এসছে, কারণ এটা হচ্ছে তোমার মডাল অক্সিলারি ভার্ব।
চলো আরও দুটো এক্সাম্পল দেখে নিই। 3 নম্বর এক্সাম্পলে এটা পাস্টে, সে কি একা আসার সাহস করেছিল? ডেয়ার্ড হি কাম অ্যালোন। তো এখানে পাস্টে ডেয়ারের পাস্ট মডেল হিসেবে ব্যবহার হয়, সেটা হচ্ছে ডেয়ার্ড হি কাম অ্যালোন। তো এটাকে যদি তুমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করো তো দেখবে ডিড হি ডেয়ার টু কাম অ্যালোন। তুমি যদি এই সেন্টেন্সটা ব্যবহার করো তবে তোমার কিন্তু বুঝতে একটু সুবিধা হবে। 4 নম্বর এক্সাম্পল দেখো, আমি বনের মধ্যে যেতে সাহস করিনি। পাস্টে আই ডেয়ার্ড নট গো ইন দ্য ফরেস্ট। এখানে টু গো কিন্তু হবে না। যদি এটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করো, আই ডিডন্ট ডেয়ার টু গো ইন দ্য ফরেস্ট। তো দুটো গঠনের মধ্যে যে পার্থক্য সেটা অবশ্যই মনে রাখবে। আই ডেয়ার নট গো দেয়ার, আমি সেখানে যেতে সাহস করি না, স্পর্ধা করি না। হি ডেয়ার নট টেল মি, এখানে ডেয়ার নট যখনই বলবে তখনই কিন্তু এর সাথে এস টেস কিছু বসবে না। ডেয়ার হি কাম হিয়ার, সে কি এখানে আসার স্পর্ধা করতে পারে? আই ডেয়ার নট গো দেয়ার, আই ডেয়ার নট টেল হিম, আই ডেয়ার নট ডু দিস, আমি এটা করতে স্পর্ধা করি না, সাহস করি না। তো এটাকে যদি পাস্টে করো, তবে পাস্টে যদি ইন্টারোগেটিভ করতে চাও, সে কি আসার সাহস করেছিল? ডেয়ার্ড হি কাম হিয়ার, এইভাবে তোমরা ব্যবহার করবে। আর আমি মূল ভার্ব হিসাবেও এর ব্যবহারগুলো দেখিয়ে দিলাম, যে তোমরা মূল ভার্বের সময় ডিড, ডু এগুলোর ব্যবহার তোমরা করতে পারো। তো এবার আমরা আসছি পয়েন্ট 4-এ। পয়েন্ট 4-এ, তোমার অপছন্দের কাজ কেউ করেছে, তার প্রতি রাগ প্রকাশে তোমার সাহস হয় কি করে? তোমার সাহস হয় কি করে এই সেন্সটা ক্লিয়ার করার জন্য, বা আরেকটা সেন্স আছে, কোন সাহসে, কোন সাহসে তুমি এই কাজ করছো বা এই কাজ করো, এই দুটো সেন্সকে মনে রাখবে। আমরা কিন্তু হাউ ডিয়ার এই শব্দ দিয়ে বাক্য শুরু করি, হাউ ডিয়ার দিয়ে বাক্য শুরু করি। আমি আরেকবার বলে দিচ্ছি, তোমার সাহস হয় কি করে অর্থে হাউ ডিয়ার দিয়ে বিস্ময়বোধক বাক্য শুরু হয়। আবার একটু বলে দিই যে হাউ ডিয়ার দিয়ে যে বাক্যগুলো তৈরি হয় সেটা বক্তার বলার ধরন দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা বিস্ময়বোধক বাক্য না প্রশ্নবোধক বাক্য। তো মূলত হাউ ডিয়ার দিয়ে যে বাক্য শুরু হয় তার সবই বিস্ময়বোধক বাক্য, সে বিস্ময় প্রকাশ করছে। কিছু ক্ষেত্রে সেটা প্রশ্নবোধক বাক্যের রূপও থাকতে পারে। তো গঠনের কোনো পরিবর্তন নেই, শুধু শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবে, আর যদি বিস্ময়বোধক বাক্য হয় লেখার সময় একটা বিস্ময়বোধক চিহ্ন দেবে। তো কোন সাহসে বা তোমার সাহস হয় কি করে এই অর্থ প্রকাশ করার জন্য আমরা হাউ ডিয়ার দিয়ে বাক্য শুরু করব। তো কিভাবে কনস্ট্রাকশনটা করব? প্রথমে হাউ ডিয়ার বসাবে, তারপর যে সাবজেক্ট থাকবে হি, শি, ইউ, দে ইত্যাদি সেটা বসিয়ে দেবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে, এই যে ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর হাউ ডিয়ার এখানে কিন্তু মডাল অক্সিলারি হিসাবে ব্যবহার হচ্ছে, তাই এক্ষেত্রেও কিন্তু টু এর ব্যবহারটা করবে না, অর্থাৎ টু এর ব্যবহার করলেই ভুল হয়ে যাবে। তোমার সাহস হয় কি করে এখানে আসার? হাউ ডিয়ার ইউ কাম হিয়ার। তোমার স্পর্ধা হয় কি করে এখানে আসার? হাউ ডিয়ার ইউ কাম হিয়ার। সে কোন সাহসে সেখানে যায়? হাউ ডিয়ার হি গো দেয়ার। তো এখানে কোথাও কিন্তু টু এর ব্যবহারটা করবে না। হাউ ডিয়ার হি টু গো দেয়ার বা হাউ ডিয়ার ইউ টু কাম হিয়ার এরকম হবে না, টু এর ব্যবহারটা করবে না। সে কোন সাহসে এমন বলে? হাউ ডিয়ার হি সে সো। তোমার সাহস কত? 3 নাম্বারটা মিস করে গেছিলাম। তোমার সাহস কত? হাউ ডিয়ার ইউ। এখানে কিন্তু এগুলো সবই প্রায় বিস্ময়বোধক বাক্য, এগুলো প্রশ্ন করছে না এগুলোর মাধ্যমে। কোন সাহসে এমন, সে কোন সাহসে এমন বলে? হাউ ডিয়ার হি সে সো। তুমি কোন সাহসে এ কাজ করো? হাউ ডিয়ার ইউ ডু দিস। তুমি কোন সাহসে সাহসে এটা লেখো? হাউ ডিয়ার ইউ রাইট দিস। তুমি কোন সাহসে সাহসে বাক্সটি খোলো? হাউ ডিয়ার ইউ ওপেন দ্য বক্স। তুমি কোন সাহসে আমার ব্যাগে হাত দাও? হাউ ডিয়ার ইউ টাচ মাই ব্যাগ। এইভাবে এই সেন্টেন্সগুলো তৈরি করবে, আরও অনেক বাক্য তৈরি করবে। তো হাউ ডিয়ার প্রশ্ন বিস্ময় দুটোই হতে পারে, অর্থাৎ হাউ ডিয়ার দিয়ে যে বাক্য আমরা যেগুলো দেখলাম এগুলো প্রত্যেকটাই তুমি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন করার উদ্দেশ্যেও এটাকে ব্যবহার করতে পারো, বিস্ময় প্রকাশের উদ্দেশ্যেও এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। যেমন তুমি এখানে আসার সাহস করো কি করে, এটা তোমার এখানে আসার তোমার সাহস হয় কি করে এখানে আসার, এই দুটো বাক্য কিন্তু একই রকম, এখানে শুধুমাত্র জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। হাউ ডেয়ার ইউ কাম হিয়ার, এখানে কিন্তু ডিয়ার সেমি মডাল রূপে ব্যবহার হচ্ছে। এই একই সেন্টেন্স যদি ডেয়ারটাকে সেমি মডাল হিসেবে না করে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করো তবে এরকম হবে, হাউ ডিড ইউ ডিয়ার টু কাম হিয়ার। এটা বললে কিন্তু তোমার
সেন্সটা একদম ক্লিয়ার হয়ে যায়। যদিও মনে রাখবে হাউ ডেয়ার সবসময় সেমি মডাল হিসাবেই ব্যবহার হয়, অর্থাৎ তোমার সাহস হয় কি করে এই কথা বলতে, হাউ ডেয়ার ইউ সে সো। তোমার ভিতরে ঢোকার সাহস হয় কি করে, হাউ ডেয়ার ইউ এন্টার। তো আমরা হাউ ডেয়ারের ব্যবহারগুলো দেখলাম। এবার আমরা পয়েন্ট 5-এ আসছি। অনুমান অর্থাৎ সাপোজ অর্থে ডেয়ারসের ব্যবহার হয়। ডেয়ারসে এই শব্দটা ডেয়ার এবং সে দুটো মিলে তৈরি, এটা একটি শব্দরূপে ব্যবহার হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ডেয়ার এবং সে দুটো আলাদা আলাদা অর্থ, আলাদা আলাদা ভাবেও বসেছে। তো যে কোনোভাবেই হোক না কেন, তোমরা এর অর্থটা মনে রাখবে যে সদর্থক অনুমান করা, অর্থাৎ তুমি যেটা অনুমান করছো সেটা সঠিক, এমন অর্থ প্রকাশ করতেই কিন্তু এর ব্যবহার হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখি। আশা করি তিনি আসবেন, আই ডেয়ার সে, মানে আমার আশাটা অনেক দৃঢ়, আই ডেয়ার সে হি উইল কাম। আমার দৃঢ় অনুমান সে এখানে আছে, হি ইজ হিয়ার, আই ডেয়ার সে। আমার দৃঢ় অনুমান অর্থেও আই ডেয়ার সে, আশা করি অর্থেও আই ডেয়ার সে। হি ইজ হিয়ার, আই ডেয়ার সে। অনুমান করি তিনি তোমাদের সাহায্য করেন, আই ডেয়ার সে হি হেল্পস ইউ। তোমরা বুঝতে পারলে যে অনুমান করি, আমার দৃঢ় অনুমান, আশা করি, এই রকম যে সদর্থকভাবে দৃঢ় অনুমান করতে আমরা এখানে ডেয়ার সে ব্যবহার করি। ডেয়ার সে আলাদাভাবে লেখো, একসাথে লেখো, এর অর্থ এটাই। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা একসাথেই একটা শব্দরূপেই ব্যবহার হয়। তো ডেয়ার নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ হলো। আমরা প্রথমে ডেয়ারটাকে কোনো বক্তা তার সাহস আছে, স্পর্ধা আছে এমন প্রকাশ করার জন্য আমরা প্রথমে ডেয়ারের ব্যবহার করেছিলাম। আই ডেয়ার টু গো দেয়ার, আই ডেয়ার টু জাম্প, আমার লাফানোর স্পর্ধা আছে, আমার তাকে বলার স্পর্ধা আছে, আই ডেয়ার টু সে হিম। আর দ্বিতীয়ত, যে বক্তা কাউকে চ্যালেঞ্জ জানাচ্ছে কিছু করতে পারবে কিনা, সে তার স্পর্ধা আছে কিনা। আই ডেয়ার ইউ টু ওপেন দ্য বক্স, তোমার স্পর্ধা থাকলে বাক্সটা খোলো। আই ডেয়ার ইউ টু জাম্প ফ্রম দেয়ার, তোমার স্পর্ধা থাকলে তুমি ওখান থেকে লাফ দিয়ে দেখাও। আর 3 নম্বরে সেমি মডাল রূপে ডেয়ারের ব্যবহার হয় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য। হি ডেয়ার নট কাম হিয়ার, সে এখানে আসার স্পর্ধা করে না, সাহস করে না। আই ডেয়ার নট গো দেয়ার, আমি সেখানে যাওয়ার স্পর্ধা করি না। বা ডেয়ার হি কাম হিয়ার, সে কি এখানে আসার স্পর্ধা করে। তো এটার পর আমরা হাউ ডেয়ারের ব্যবহারটা দেখলাম, যে তোমার সাহস হয় কি করে এরকম সেন্টেন্স তৈরি করার জন্য। হাউ ডেয়ার ইউ টাচ মাই ব্যাগ, তোমার সাহস হয় কি করে আমার ব্যাগটাকে স্পর্শ করার। এটা ছিল তোমাদের হাউ ডেয়ার, এবং সেটাও ছিল সেমি মডেল রূপে। আর সাপোজ বা আমার দৃঢ় অনুমান এমন অর্থ প্রকাশ করতে আমরা ডেয়ার সে এর ব্যবহার করি। আই ডেয়ার সে হি ইজ হিয়ার, আমি অবশ্যই অনুমান করি যে সে এখানেই আছে। তো এই ছিল তোমাদের ডেয়ারের ব্যবহার। তোমরা অনেক এক্সাম্পলের মাধ্যমে পেয়েছো, আশা করি সমস্তটাই বুঝতে পারবে। বারবার দেখো, যদি কোথাও কোনো অসুবিধা থাকে। তো আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজ এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, বাই।